কিডনির খুব বেসিক্সে যদি আসি, অ্যানাটমি যদি ধরো, দুটো কিডনি জানো পিছন দিকে থাকে অন ইচ সাইড অফ দ্য ভার্টিব্রাল কলাম, 11th 12th রিবস ডাউনওয়ার্ডস। তার মধ্যে 12th রিবটা মোটামুটি একটা অ্যাক্সিসের মতো কাজ করে, ঠিক আছে। লেংথ হচ্ছে মোটামুটি 10 to 11.5 সেন্টিমিটার অ্যাডাল্ট হিউম্যান কিডনি দুদিকে। তার মধ্যে রাইট সাইডেরটা অ্যাবাউট 1.5 সেন্টিমিটার নিচে থাকে। কেন না, রাইট লোব অফ লিভারটা ওটাকে একটু পুশ করে দেয় নিচে। এবার হচ্ছে যেহেতু এটা একটা রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার, পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে থাকে না, রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার, সেই জন্য এটা রেসপিরেশনের সাথে মুভ করে না। যখন তুমি একটা লং কেস দেবে, তুমি একটা স্প্লেনোমেগালি পেলে, তোমাকে ইনভ্যারিয়েবলি এক্সামিনার জিজ্ঞেস করে তোমাকে স্প্লিনটা দেখাতে বলেন, শো মি হাউ ইউ উইল প্যালপেট দ্য স্প্লিন। তুমি দেখালে তখন বলবে যে এইখানে আর কি সলিড অর্গান থাকে, ইন্টারনাল অর্গান আর কি থাকে, তুমি বলবে কিডনি। তখন বলছে হাউ আর ইউ শিওর দ্যাট ইটস নট দ্য কিডনি, ইটস অ্যান এনলার্জ কিডনি। হ্যাঁ, এবার তার মধ্যে মেনলি 4টে পয়েন্ট তোমাকে বলতে হবে। 1 নম্বর হচ্ছে স্প্লিনের ডিসপোজিশনটা হচ্ছে টুয়ার্ডস রাইট ইলিয়াক ফসা, মানে এখান থেকে এরকম করে বাড়বে, কিডনিটা বাড়বে ডাউনওয়ার্ডস ফ্ল্যাঙ্কস ধরে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্প্লিনের নচ পাওয়া যাবে। স্প্লিনের অ্যান্টেরিয়র বর্ডারটাকে যদি আমি প্যালপেট করতে থাকি তাহলে আমি নচটা প্যালপেট করতে পারবো, যেটা কিডনিতে পারবো না। 3rd হচ্ছে মুভিং উইথ রেসপিরেশন, স্প্লিনটা রেসপিরেশনের সাথে মুভ করবে, কিডনিটা মুভ করবে। আর একটা হচ্ছে সেটা অতটা ইম্পর্টেন্ট নয়, একটা পারকাস করলে ওপরে তুমি একটা কোলোনিক গ্যাস শ্যাডো পেতে পারো। 3 অবধি ওটা নেমে আসে, দেখো ছবিতে দেখো 3rd লাম্বারের ভার্টিব্রাল বডির একদম লোয়ার বর্ডার অবধি এসছে। এবার হচ্ছে যদি আমরা একেবারে ক্লাস 9 এর পড়াতে ফিরে যাই, বেসিক ইউনিটটা হচ্ছে নেফ্রন। নেফ্রনে কি কি থাকে? এটা হচ্ছে ভাস্কুলেচার, মাইক্রোভাস্কুলেচার। রেনাল আর্টারি থেকে অ্যাফারেন্ট আর্টারিওল বাউম্যানস ক্যাপসুলের মধ্যে ঢুকে গ্লোমেরুলাস তৈরি করছে, ক্যাপিলারি টাফট। এর থেকে ইফারেন্ট আর্টারিওল, অ্যাফারেন্ট থেকে ইফারেন্টের ডায়ামিটারটা একটু কম হয়, কম থাকার জন্য কি হয়, গ্লোমেরুলাসে একটা পজিটিভ প্রেশার তৈরি হয়, যার জন্য হিমোডাইনামিক একটা ফোর্স, হাইড্রোস্ট্যাটিক ফোর্স থেকে ওখান থেকে জল এবং ইলেকট্রোলাইটগুলো বাউম্যানস ক্যাপসুলের মধ্যে ঢুকে যায়। এই ইফারেন্ট আর্টারিওল বেরিয়ে গেল, এ কি করবে? বাউম্যানস ক্যাপসুলের পর নেক্সট পার্ট হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, এইটা এসে করছে লুপ অফ হেনলি। এটা হচ্ছে থিক লিম্ব অফ লুপ অফ হেনলি, থিক পার্ট, ডিসেন্ডিং পার্ট অফ লুপ অফ হেনলি, অ্যাসেন্ডিং পার্ট অফ লুপ অফ হেনলি, থিক ওয়াল সেগমেন্ট অফ লুপ অফ হেনলি। তারপর এটা ডিস্টাল কনভলিউটেড টিবিউল গিয়ে পড়লো কালেক্টিং টিউবুলে। এই কালেক্টিং টিউবুলগুলো এসে ফাইনালি কয়েকটা মিলে করছে রেনাল প্যাপিলা, সেখান থেকে রেনাল পিরামিড হয়ে পেলভিস ফর্ম করছে, পেলভিস থেকে আলটিমেটলি গিয়ে ইউরেটার তৈরি হচ্ছে। ব্যাস, এই হচ্ছে বেসিক স্ট্রাকচার। এবার হচ্ছে সিমটমস কি কি হয়। আচ্ছা, সিমটমটা পরে আসছি। এটা আমরা নেফ্রনের স্ট্রাকচারটাকে রিক্যাপিচুলেট করলাম। এবার যদি আরেকটু বড় লেভেলে ধরি, যদি কিডনিটাকে ভাবি, বাইরে হচ্ছে রেনাল ক্যাপসুল, ফাইব্রাস ক্যাপসুল। এটা হচ্ছে কর্টেক্স। কর্টেক্স থেকে এই যে রেনাল প্যাপিলাগুলো তৈরি হয়েছে, এগুলো হচ্ছে মেডালাগুলো। এই পোর্শনটা হচ্ছে মেডালা। এর ফাঁক দিয়ে দিয়ে কর্টেক্সের যে অংশটা ঢুকে গেছে, দিস ইজ দ্য রেনাল কলামস, দিস আর দ্য রেনাল কলামস। কর্টেক্স, মেডালা, মাঝখান দিয়ে ঢুকে গেছে রেনাল কলামস। এই প্যাপিলাগুলোর থেকে, রেনাল পিরামিডগুলো থেকে মাইনর ক্যালিসেস, সেগুলো মিলে হচ্ছে মেজর ক্যালিসেস, সেগুলো মিলে হচ্ছে রেনাল পেলভিস, দিয়ে ইউরেটার তৈরি হলো। ইউরেটার নেমে এসে ব্লাডারে ড্রেন করলো। ব্লাডারটা পুরোপুরি একটা মাসকুলার অর্গান। এই মাসেলটা হচ্ছে ইনভলন্টারি মাসেল, which is also called detrusor muscle. This is under control of sympathetic and parasympathetic. এর মধ্যে পিছন দিকে যেটা ট্রাইগন বলি যে পোর্শনটাকে আমরা, সেখানে ইউরেটার দুদিকে দুটো এসে ওপেন করেছে। সরাসরি ডিরেক্ট এসে ওপেন করেনি,
একটু তেরছা ভাবে অবলিকলি এসে ওপেন করেছে, মানে মাসেলের ওয়ালের মধ্যে দিয়ে এরকম করে অবলিকলি ঢুকে এসে ওপেন করেছে। তাতে সুবিধাটা কি, যখন ডেট্রুসার কন্ট্রাক্ট করছে ব্লাডার ওপেনিং এর সময়, তখন কন্ট্রাক্ট করার সময় যেহেতু এটা তেরছা ভাবে ঢুকেছে, ওর কন্ট্রাকশনের সময় ওইখান দিয়ে ইউরিনটা রিগার্জিটেট করে যাচ্ছে না, ওই জায়গাটাও ইউরেটারি ওপেনিংটাও বন্ধ হয়ে যাচ্ছে অবস্ট্রাকশনের জন্য। সেই জন্য রিগার্জিটেশন কখনো হচ্ছে না, কিন্তু এই দিক দিয়ে সাইমালটেনিয়াসলি এই ইন্টারনাল স্ফিংটারটা ওপেন করে যাওয়ার জন্য এই দিক দিয়ে ইউরিনটা বেরিয়ে চলে আসছে। ব্লাডার, ডেট্রুসার মাসল, এই দুটো ইউরেটারি কলফিস। এইখানে হচ্ছে ইন্টারনাল স্ফিংটার, এটা ইন্টারনাল ইউরেথ্রাল মিয়েটাস, এটা এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাস। ইন্টারনাল ইউরেথ্রাল মিয়েটাসের চারপাশে একটা ইনভলন্টারি মাসলের একটা রিং রয়েছে, হুইচ ইজ আন্ডার ইনভলন্টারি কন্ট্রোল, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক কন্ট্রোল দিয়ে আসছে। তারপরে এটা হচ্ছে প্রস্টেট, তার মধ্যে যে পোর্শনটা সেটা হচ্ছে প্রস্টেটিক ইউরেথ্রা, তারপর মেমব্রেনাস ইউরেথ্রা। এইখানে এক্সটার্নাল স্ফিংটারটা থাকে। এই এক্সটার্নাল স্ফিংটারটা ইজ আন্ডার ভলান্টারি কন্ট্রোল। কি দিয়ে হয়? পুডেন্ডাল নাম দিয়ে। এই মেমব্রেনাস ইউরেথ্রা চলে গেল, পেনিসের মধ্যে যে পোর্শনটা, দিস ইজ দ্য স্পঞ্জিয়াস ইউরেথ্রা। এই এক্সটার্নাল ইউরেথ্রা। এই হয়ে গেল আমার গ্রস স্ট্রাকচার। ওইটাই আছে, এটা হচ্ছে ফিমেল ইউরেথ্রাটাকে দেখাচ্ছে, মোটামুটি একই রকম। এই ইউরেটার, ফাইব্রাস ক্যাপসুল, ওপরে পেরিটোডিয়াম আছে, এই ডেট্রুসার, দুটো ইউরেটার দুদিকে ওপেন করেছে, এটা হচ্ছে ট্রাইগনটা, এইখানে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার, এই এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার, এই পোর্শনটা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। দিস ফিমেল ইউরেথ্রা ইজ মাচ শর্টার, অ্যাবাউট 4 সেন্টিমিটার ইন লেন্থ। তাতে অসুবিধাটা কি? সহজেই ইনফেকশন হওয়ার প্রবণতাটা অনেক বেশি, বিকজ দ্য জার্মস ক্যান ইজিলি ট্রাভার্স আপওয়ার্ডস টু গেইন এন্ট্রি ইনটু দ্য ব্লাডার। এবার এই যে ইউরোজেনিটাল ডায়াফ্রামটা, এইটার অনেক ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে। এক নম্বর হচ্ছে, এটা যদি টনিসিটিটা চলে যায় বা কমে যায়, তাহলে ইনকন্টিনেন্স হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। ইনকন্টিনেন্স মানে কি? ইনএবিলিটি অর লেস এবিলিটি টু কন্ট্রোল দ্য ইউরিন ফ্লো। ইনকন্টিনেন্স 3-4 রকমের হতে পারে। এক নম্বর হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স, 2 হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স, 3 হচ্ছে ওভারফ্লো ইনকন্টিনেন্স। মেনলি এই তিনটি। আর্জ ইনকন্টিনেন্স মানে কি? পেচ্ছাপ পেলো, ধরে রাখতে পারলো না, করে ফেললো, লিক করে যাচ্ছে সময়। স্ট্রেস ইনকন্টিনেন্স মানে কি? ব্লাডার ভর্তি হয়ে আছে, যে কোনো রকম স্ট্রেসে, মানে পেশেন্ট হাঁপছে, কাশছে, একটা ট্রানজিয়েন্ট রাইজ ইন ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার হলেই টুক করে ইউরিন লিক করে যাচ্ছে, ধরে রাখতে পারছে না। ওটা প্রেগনেন্সির একদম লেট স্টেজে হতে পারে, যদি গ্র্যাভিড ইউটেরাসের লোডটা খুব বেশি হয়, ধরো টুইন বেবি আছে বা ট্রিপলেট আছে, অনেক লোডটা বেশি, ইউরোজেনিটাল ডায়াফ্রাম মানে টনিসিটা কমে গেছে, সেক্ষেত্রে স্ট্রেস ইনকন্টিনেন্স হতে পারে। স্ট্রেস না, ওখানে আর্জ ইনকন্টিনেন্স হওয়ার চান্সটা বেশি থাকে। আর ওভারফ্লো ইনকন্টিনেন্স মানে কি? কিছু ক্ষেত্রে ব্লাডার ক্রনিক্যালি ডিস্টেন্ডেড হয়ে থাকে, মানে ধরো এল্ডারলি পেশেন্ট, অনেকদিন ধরে বিনাইন হাইপারপ্লেসিয়া প্রস্টেট রয়েছে, তার সবসময় ইউরিনটা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না, কখনো একটা রেসিডুয়াল ইউরিন ভলিউম সবসময় থেকে যাচ্ছে। এই করতে করতে দিন দিন বাড়তে 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 পেশেন্টের তুমি পেটে যখনই হাত দেবে তখনই দেখবে ব্লাডারটা এতটা ফুলে আছে। ঠিক আছে, এইবার এই পেশেন্টে এপাশ ওপাশ করতে গেলেই অনেক সময় লিক করে পেশেন্ট যাচ্ছে, ইউরিন বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওভারফ্লো ইনকন্টিনেন্স, মানে বেশি হয়ে আছে, তুমি যখনই আরেকটু বাড়ছে বা এদিক ওদিক করছে তখনই একটু করে লিক করে যাচ্ছে, সেটা হচ্ছে ওভারফ্লো ইনকন্টিনেন্স। তো এই ইনকন্টিনেন্স ব্যাপারটা ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়ে যায় যদি ইউরোজেনিটাল ডায়াফ্রামটা, মাসলের টনিসিটিটা কমে যায় বা এটার যদি পাওয়ারটা কমে যায়। আগে খুব বেশি হতো কিভাবে? ধরো মাল্টিপ্যারাস হতো, অনেক মহিলা 8টা-10টা করে বাচ্চা হতো, তাতে কি হতো, এতবার প্রেগনেন্সি হওয়ার ফলে আস্তে 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 মাসলগুলো ঢিলে হয়ে যেত। আরেকটা কি হতো, প্রলং নেগলেক্টেড লেবার থেকে হতো। গ্রামের দিকে বাড়ি, এখনো হয় না তা নয়, কিন্তু অনেক কমে গেছে ইনসিডেন্স। গ্রামের দিকে বাড়ি, ব্যথা উঠেছে, তাড়াতাড়ি
হাসপাতালে নিয়ে যাওয়ার স্কোপ নেই, বা বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতেই ডেলিভারি হতো, দায়ী এসে করাতো। এবার কোনো রকম অবস্ট্রাকশন আছে, কিছু একটা কমপ্লিকেশন আছে, বাচ্চা হচ্ছে না, প্রলং লেবার হয়ে যাচ্ছে, মা কষ্ট পাচ্ছে কিন্তু হচ্ছে না। এবার ধরো 18 ঘন্টা 20 ঘন্টা বাদে হয়তো হাসপাতালে নিয়ে গেল আলটিমেটলি, বা কোনোভাবে বাচ্চাটা হয়ে গেল। কিন্তু এই যে এতক্ষণ ধরে লেবারটা চললো, বারবার লেবার পেন আসছে চলে যাচ্ছে, বারবার আসছে চলে যাচ্ছে, এই করে করে কি হতো, বিশেষ করে ব্লাডারটা যদি ফুল থাকে সেই সময়, বাচ্চা তো নেমে এসছে, মাথা এনগেজ করে গেছে, এই ব্লাডারের ঠিক ব্লাডারের মুখ আর ইউরেথ্রা এই মাঝখানটা, ওই জায়গাটাতে যদি মাথাটা চাপ দেয়, তাহলে কিছু ইউরিন জমছে কিন্তু ইউরিনটা ড্রেন করতে পারছে না, তার উপরে চাপ পড়ছে সমানে। এইতে হতে হতে কি হতো, ব্লাডারের মুখে যে মাসেল যেগুলো প্লাস এই ইউরোজেনাল ডায়াফ্রাম এই জায়গাটা এত প্রলংড প্রেশারের জন্য আস্তে আস্তে এটা মাসেলটা ড্যামেজ হয়ে যেত। পরে বাচ্চা হয়ে গেল, আস্তে আস্তে পিউবেরিয়ামে রিকভার করে গেল, কিন্তু এই যে মাসেলগুলো ড্যামেজ হয়ে যেত, প্রচুর মাসেল সেল নষ্ট হয়ে যেত, নেক্রোজড হয়ে যেত, বা তাদের যে টনিসিটিটা সেটা নষ্ট হয়ে যেত। তার ফলে কি হতো, অল্প বয়সে কম বয়সেই ব্লাডারের ইনকন্টিনেন্স হয়ে যেত। আর একটা জিনিস কি হতো, এই ইউরোজেনিটাল ডায়াফ্রামটা উইক হয়ে যাওয়ার ফলে এরকম 3-4টে প্রলং লেবার হওয়ার পর যখনই স্কোয়াট করতো পেশেন্ট, স্কোয়াট করে বসে পেচ্ছাপ করে, স্কোয়াট যখন করছে তখনই এই পেলভিক অর্গানগুলো ডাউনওয়ার্ড স্লাইড করে যাওয়ার প্রবণতা হতো। তুমি যদি সাইড থেকে দেখো, সামনে ব্লাডার রয়েছে, ভেজাইনা সার্ভিক্স রয়েছে, তার পিছনে রেকটাম রয়েছে। এবার ইউরোজেনিটাল ডায়াফ্রামটা একটা পার্টিশনের মতো এদের আটকে রেখেছে, না হলে এদের তো কোনো সাপোর্ট নেই, সবগুলোই ভারী। স্টুল লোডেড থাকলে রেকটামও একটা ভারী জিনিস, ভেজাইনা তো ধরো প্রেগনেন্সি হলে বা যে কোনো হলেই একটা গ্র্যাভিড ইউটেরাস মানে ভারী জিনিস, ব্লাডার তো রোজই ফুলছে কমছে, এগুলো প্রত্যেকটারই ডাউনওয়ার্ড নেমে আসার প্রবণতা থাকা উচিত, কিন্তু আসছে না। তার কারণ কি, আমার যে এটা এই যে ইউরোজেনাল ডায়াফ্রাম যেটা রয়েছে সে এগুলোকে সব ধরে রেখে দিয়েছে, এবং এর পাওয়ারের উপর নির্ভর করছে ওগুলো সব যথাস্থানে থাকবে কিনা। যখনই ওটা খুব দুর্বল হয়ে গেল, তখনই এগুলোর প্রবণতা হবে নেমে আসার, বিশেষ করে যখন ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশারটা বাড়ছে তখনই। সেটার জন্য কি হতো, কমনলি হতো ব্লাডারটা নেমে আসা, এটাকে বলা হতো সিস্টোসিল। টুগেদার দিস ইজ টার্মড জেনিটাল প্রোলাপস। যখন গাইনি ক্লাস করবে, গাইনি ক্লাসে ডিটেল এগুলো পড়াবে, এগুলো নিয়ে মানে কেসও থাকে, লং কেসও থাকে, লং কোশ্চেন আসে, সবই আসে। তো জেনিটাল প্রোলাপসে কি হয়, এই তিনটে পার্টিকুলারলি এই তিনটে জেনিটাল অর্গানের যে কোনো একটা বা সবগুলো একসাথে এগুলো ভেজানাল এ দিয়ে ক্যানাল দিয়ে এগুলো নেমে আসার প্রবণতা তৈরি হতো। সবচেয়ে কমনলি হতো ব্লাডারটা, তারপরে ভেজাইনা এবং ইউটেরাস, সবশেষ হচ্ছে রেকটাম। ব্লাডার নেমে এলে সেটাকে বলতো সিস্টোসিল, ইউটেরাসের নেমে এলে সেটাকে বলতো টার্মটা ভুলে যাচ্ছি, আর রেকটাম নেমে এলে ওটাকে বলতো রেক্টোসিল। সবগুলো যদি একসাথে নামতো অনেকের হতো, তা সেটাকে বলা হতো প্রভিডেন্সিয়া, মানে পুরো জিনিসটাই নেমে এলো। একদম শুরুতে কি হতো, দেয়ার ওয়াজ আ ফিলিং অফ সামথিং কামিং ডাউন। একদম টিপিক্যালি পেশেন্ট বলবে পেচ্ছাপ করতে বসলে বা পায়খানা করতে বসলে মনে হয় কিছু একটা নেমে আসছে। একদম শুরুতে কি হবে, যদি পেশেন্ট ভেজাইনা দিয়ে একটা আঙুল ঢোকায় তাহলে ফিল করবে একটা শক্ত কিছু যেন রয়েছে নেমে আসার মতো। যত দিন যাবে তত ওটা এবার পেচ্ছাপ করার সময় ভেজাইনাল অরিফিস দিয়ে দেখা দিতে শুরু করে, একটা সাদা যেন কিছু একটা বলের মতো কিছু বেরিয়ে আসছে। 3টে গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। গ্রেড 1-এ জাস্ট মুখ অব্দি নেমে আসবে, ফিল করা যাবে। গ্রেড 2-তে বেরিয়ে আসবে, কিন্তু আবার ঢুকিয়ে দেওয়া যাবে, আঙুল দিয়ে আবার ভিতরে পাঠিয়ে দেওয়া যাবে। গ্রেড 3 বাইরে বেরিয়েই থাকবে। খুব নেগলেক্টেড জেনিটাল প্রোলাপস যেগুলো, আমরা যখন স্টুডেন্ট ছিলাম আউটডোরে আমরা মাঝে মাঝে রং কেস দেখতাম, বেরিয়েই আছে, ভিতরে আর ঢোকানো যাচ্ছে না। পার্মানেন্টলি ইউটেরাসের বডিটা, পারপাসটা ভেজাইনাল দিয়ে বাইরে বেরিয়ে আছে, ঠিক আছে। এবং সেই জিনিসটাই ব্লাডারেও হতে পারে, ইউটেরাসেই হতে পারে, আর রেকটামেও হতে পারে। এই পুরো ব্যাপারটা বললাম কি জন্য, যে দিস অকার্স ডিউ টু উইকনেস অফ দিস ইউরোজেনিটাল ডায়াফ্রাম, and the commonest cause being prolonged neglected labor with a full bladder. এটা হচ্ছে জেনারেল আমাদের কনসিডারেশন। এরপর কতগুলো জিনিস বলি যেগুলো এখানে স্লাইডে নেই,
তার মধ্যে কিছু কিছু আমি ওপিডিতে ডিসকাস করেছি, ওপিডিতে যারা আমার কাছে করেছো তারা শুনেছো। প্রথম কথা হচ্ছে ব্লাডার যখন ফিল আপ করে, ব্লাডারের যে কন্ট্রোলটা, দুটো কন্ট্রোল, একটা ভলান্টারি কন্ট্রোল, একটা ইনভলান্টারি কন্ট্রোল। ইনভলান্টারি কন্ট্রোলে ব্লাডার কনস্ট্রাকশন হয় অফ দ্য ডেট্রুসার বাই কন্ট্রাকশন অফ দ্য ডেট্রুসার মাসলস, সেটা হচ্ছে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক কন্ট্রোল দিকে আসছে। আর এক্সটার্নাল স্ফিংটারটা আমরা জোর করে চেপে পেছাব বন্ধ রাখতে পারি, সেটা কেন হয় না, আমরা এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটারটাকে ভলান্টারিলি ক্লোজ করে রাখতে পারি। দ্যাট অকার্স থ্রু ওয়ার্ক অফ ইন্টারনাল পুরেনাল নার্ভ। ঠিক আছে, এইবার ব্লাডারে যখন ইউরিনটা জমছে তখন 150-200 যখন জমে যায়, বা ক্ষেত্র বিশেষে আরেকটু বেশি, 250 কি 300 ম্যাক্সিমাম, তখন আমরা ফিলিংটা পেতে শুরু করি যে পেছাব পেয়েছে। ঠিক আছে, বাট ইউ ক্যান কন্ট্রোল ইট। 400-450 যখন হয়, ইউ ফিল অ্যান আর্জ ফর ইউরিনেটিং। পেছাব পেয়ে গেছে, গিয়ে করলে ভালো হয়, কিন্তু তুমি ক্লাসে বসে আছো, যেতে পারছো না, বা বাসে আছো, নামতে পারছো না, এরকম একটা পরিস্থিতি তুমি কন্ট্রোল করে রেখেছো। 450 থেকে 600-650 অব্দি কষ্ট করে কন্ট্রোল করে রাখা যায়। তার উপরে গেলে 650 থেকে 800 এরকম একটা ফিগার, মানে এক্সাক্ট ফিগারগুলো মনে নেই, একটু বই থেকে দেখে নিও। এইখানে গিয়ে তুমি আর কন্ট্রোল করতে পারবে না, ইউ উইল মিচুর ইট ভলান্টারিলি, ইনঅ্যাডভার্টেন্টলি। চেষ্টা করে পারবে না, তোমার প্যান্টে হয়ে যাবে। তো এই যে মানে ডিফারেন্ট স্টেজেস অফ কন্ট্রোল, এই ব্যাপারগুলো প্যাথোলজিক্যাল স্টেটে চেঞ্জ হয়ে যায়। নর্মালি আমি 450 থেকে পেছাব আবার পেতে শুরু করেছে, আমি 700, 750, 800 অব্দি হয়তো খুব কষ্ট করে চেপে রাখতে পারছি। কিন্তু যাদের ওভার অ্যাক্টিভ ব্লাডার বা যাদের স্ট্রেস ইনকন্টিনেন্স, তাদের ওটা অনেক আগেই হয়ে যাবে, ধরে রাখতে পারবে না, পেছাব করে দেবে। এ হয়ে গেল ইনকন্টিনেন্সের কথা। এবার যদি আমরা ব্লাডারের সিমটমসের কথা বলি, কিডনি সিমটমস আছে ধরি। আবার ইউরিনারি ট্রি মানে কিডনি, ইউরেটার, ব্লাডার, ইউরেথ্রার, তিনটে পার্ট। প্রস্টেটিক ইউরেথ্রা, মেমব্রেনাস ইউরেথ্রা, স্পঞ্জিয়াস ইউরেথ্রা। ঠিক আছে, এর মধ্যে ব্লাডার এবং ইউরেটার, কিডনি আর ইউরেটার, এটাকে আমরা বলছি আপার ইউরিনারি ট্র্যাক্ট। তার নিচের যে পোর্শনটা মানে ব্লাডার অনওয়ার্ডস, ব্লাডার, প্রস্টেট, ইউরেথ্রা, বা মেয়েদের ক্ষেত্রে ব্লাডার এবং ইউরেথ্রা, এটা হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট। এই দুটো জায়গার কিছু আলাদা আলাদা ডিজিজের কিছু আলাদা আলাদা সিমটমস আছে, আর কিছু সিমটমস আছে যেটা পুরোটাতেই কমন। যদি আমি ওপরের পোর্শনটাকে ধরি, আপার ইউরিনারি ট্র্যাক্ট হয়, আপার ইউরিনারি ট্র্যাক্টের কোনো একটা অসুখ হলে তার আমরা কি কি সিমটম দেখতে পাবো? পেন, একটা ইউরেটারে যদি থাকে, স্টোন থাকে, বা একটা ব্লাড ক্লট কোনো কারণে আটকে গেছে, একটা কলিকি পেন হবে। যদি কিডনিতে কিছু একটা হয়, ইনফেকশন হয়েছে, বা একটা পায়োনেফ্রোসিস হয়েছে, পাস জমে গেছে ইনফেকশন হয়ে, সেখানে একটা ডাল একিং পেন পাবে, বা একটা থ্রবিং পেন পেতে পারো। এই আর কি হবে? ফিভার। যে কোনো ইনফেক্টিভ কজ in the bladder and in the kidney and the ureter will give rise to fever. ফিভারের সাথে কি থাকবে? টিপিক্যালি কি হয়? ফিভার অ্যাসোসিয়েটেড চিল অ্যান্ড রাইগার ইন দিস কেস। সব জ্বরে কাঁপুনি হয় না, কিন্তু এই খালি ব্লাডার বলছি, এই কিডনি এবং ইউরেটারের যে সমস্ত ইনফেকশনগুলো, মেইনলি পাইলোনেফ্রাইটিস যেগুলো, সেগুলোতে কিন্তু ইট ইজ ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ সিভিয়ার চিল অ্যান্ড রাইগার, প্রচন্ড কাঁপুনি দিয়ে জ্বর আসে। ঠিক আছে, ফিভার উইথ চিল অ্যান্ড রাইগার হলো, পেন হলো, আর কি? ইউরিনারি সিমটমস। ইউরিনারি সিমটমস কি? এক নম্বর হচ্ছে হেমাচুরিয়া। আপার ইউরিনারি ট্র্যাক্টে অনেকগুলো ডিজিজে আমরা হেমাচুরিয়া পাবো, মানে ব্লাড ইন দ্য ইউরিন। ব্লাড ইন দ্য ইউরিন, হেমাচুরিয়া, পাস ইন দ্য ইউরিন, পাইউরিয়া, কাইল ইন দ্য ইউরিন, কাইলিউরিয়া, এসব। ব্লাড আমরা কিসে কিসে পাবো? যদি ইনফেকশন হয় পাবো, যদি কোনো রেনাল স্টোন হয়, কিডনিতেই হোক বা পেলভিসেই হোক বা ইউরেটারি হোক, আমি ব্লাড পাবো, হিমাচুরিয়া পাবো। যদি কোনো ম্যালিগন্যান্সি হয়, ব্লাড পাবো। ঠিক আছে, যদি কোনো ব্লান্ট ট্রমা হয়, বাইরে থেকে প্রচন্ড ট্রমা হয়েছে, জোরে মেরেছে, বা গাছ চাপা পড়েছে, বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, জোরে ইনজুরি হয়েছে, কিডনির একটা ভিতরে টিয়ার হয়ে গেছে বা ফেটে গেছে কিছু, হেমাচুরিয়া হবে। তো
হেমাচুরিয়া ছাড়া আর কি হতে পারে? পাইউরিয়া। পাইউরিয়া ইনফেকশন থেকে অবভিয়াসলি। পাইউরিয়া হলে ইউজুয়ালি তুমি ইউরিনকে যখন কালচার করবে তার মধ্যে তুমি পজিটিভ জার্মটাকে তুমি কালচার করতে পারবে বেশিরভাগ ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে আমি ইউরিনে পাসসেল পাবো কিন্তু কালচার করলে কোনো জার্ম পাবো না। এটার কারণ যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, কমনেস্ট কজ ইজ টিউবারকুলোসিস অফ দ্য কিডনি, রেনাল টিউবারকুলোসিস। রেনাল টিউবারকুলোসিসে তুমি ইউরিনে পাইউরিয়া পাবে কিন্তু তুমি কোনো অর্গানিজমকে কালচার করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, হেমাচুরিয়ার আরেকটা কমন কজ মিস করে গেলাম, সেটা হচ্ছে আফটার মেনস্ট্রুয়েশন। ডিউরিং মেনস্ট্রুয়েশন অবভিয়াসলি, আফটার মেনস্ট্রুয়েশন পিরিয়ড যেদিন শেষ হচ্ছে তারপর অ্যাভারেজ 2 দিন ইউরিনের সাথে ব্লাড আসতে পারে, সেটা হচ্ছে ডিউ টু কন্টামিনেশন। প্যাসেজে যেটা জমে আছে এদিক ওদিক সেটা বেরোচ্ছে। এই জন্য নর্ম হচ্ছে মেয়েদের ক্ষেত্রে যদি ইউরিন টেস্ট করতে হয়, আনলেস ইট ইস অ্যাবসলিউটলি নেসেসারি, পিরিয়ড শেষ হওয়ার পর অন্তত 2 দিন ছেড়ে টেস্ট করা উচিত। আদারওয়াইজ কন্টামিনেশন হবে, তুমি বুঝতে পারবে না যে মেনস্ট্রুয়াল ব্লাড নাকি হেমাচুরিয়া হচ্ছে। আচ্ছা, পাইউরিয়া হলো, হেমাচুরিয়া হলো। কাইলিউরিয়া কিসে হয়? যদি কি বলে ওটাকে, ফাইলেরিয়াল ইনফেকশন যদি হয়, বা কোনো কারণে অন্য কিছু রেয়ার ডিজিজ আছে যেগুলোতে লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন হয়, তার থেকে কাইলিউরিয়া হতে পারে। কি রকম হবে? ইউরিনের মধ্যে ভ্যারিং ডিগ্রি অফ হোয়াইটনেস থাকবে, দুধের মতো সাদা হয়। সেটা খুব হালকাও হতে পারে, ঘোলা ঘোলা হতে পারে, একটু বেশিও হতে পারে, বা খুব মানে যদি সিভিয়ার ফাইলেরিয়াসিস হয় তাহলে একদম বেশি হতে পারে। আজকাল দেখাই যায় না, প্র্যাকটিক্যালি কেস পাওয়া খুব মুশকিল। পুরুলিয়া বাঁকুড়ার দিকে বা ওই সংলগ্ন ঝাড়খণ্ড ওইসব অঞ্চলে এখনো কিছু হয় এখনো এলিফ্যান্টিসিস, বিশেষ করে উড়িষ্যার কিছু অংশে খুব কমন এখনো ফাইলেরিয়াল ইনফেকশন। সে সমস্ত জায়গায় তবু একটা পাওয়ার চান্স আছে, আমাদের এখানে প্র্যাকটিক্যালি এখনো দেখাই যায়। আচ্ছা, এই গেল, এটা আমার আপার রেসপিরেটরি ট্র্যাক্টে হলো। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে আমি কি পাবো? ম্যাক্সিমাম জিনিসগুলো হচ্ছে ভয়েডিং রিলেটেড। ভয়েডিং রিলেটেড কি জিনিস? 1 নম্বর হচ্ছে ইউরিনারি রিটেনশন, মানে পেচ্ছাপ করতেই পারছে না, আটকে যাচ্ছে। সেটা অ্যাকিউট রিটেনশন হতে পারে, ক্রনিক রিটেনশন হতে পারে। অ্যাকিউট রিটেনশন কিভাবে হতে পারে? খুব কমনলি হয় পোস্ট অপারেটিভ। একটা অ্যাবডোমিনাল অপারেশন কিছু হয়েছে বা পেলভিক কোনো অর্গানে একটা অপারেশন হয়েছে, সেখানে রিফ্লেক্সলি পেশেন্টের পেচ্ছাপ বন্ধ হয়ে যেতে পারে ফর সাম ডিউরেশন। 1 নম্বর। যে কারণে ইন্ট্রাঅ্যাবডোমিনাল অপারেশন, যেগুলো একটু বড় ধরনের অপারেশন, যেখানে এক্সপেক্টেড যে এরপর রিটেনশন হতে পারে টেম্পোরারি, সেখানে সবসময় পেশেন্টকে ক্যাথেটারাইজ করে তবে অপারেশন করা হয়, যাতে কোনোভাবে ইউরিন আটকে না যায়। আচ্ছা, আর কি হতে পারে? কিছু নিউরোলজিক্যাল প্রবলেমস হতে পারে। আমার ভয়েডিংটা হচ্ছে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক কন্ট্রোল থেকে, আর বাইরে একটা আছে আমার ভলান্টারি কন্ট্রোল আছে, কিন্তু আমার ভলান্টারি কন্ট্রোলটা আমি ইউজ করতেই পারবো না যদি না ডেড টু স্যার ওখানে কন্ট্রাক্ট করে। ডেড টু স্যারের কন্ট্রাকশনটা পুরোপুরি আমার সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক দিয়ে রেগুলেটেড হচ্ছে। কাজে যদি সেরকম কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয় যেটা এগুলোকে এফেক্ট করছে, সেগুলোর ক্ষেত্রে দেয়ার উইল বি রিটেনশন। অবস্ট্রাকশন কিছু নেই, কিন্তু ব্লাডার কন্ট্রাক্টই করছে, নিজের জন্য পেচ্ছাপ বেরোচ্ছে না। কিছু ক্ষেত্রে কিছু প্যারাপ্লেজিয়াতেও এটা হতে পারে, শরীরের লোয়ার পোর্শনটা কোনো কারণে প্যারালিসিস হয়ে আছে, সেক্ষেত্রে ব্লাডার কন্ট্রোলে চলে যাবে, একদম ইনকন্টিনেন্সও হয়ে যেতে পারে, বেরিয়ে যাচ্ছে যখন তখন, অথবা কিছুই বেরোচ্ছে না, পুরো রিটেনশন হয়ে আছে, এটাও হতে পারে। আচ্ছা, আর কিভাবে হয়? যদি প্রস্টেটের ওখানে কোনো রকম ভাবে প্রস্টেটিক ইউরেথ্রাতে কোনোভাবে কোনো অবস্ট্রাকশন হয়, ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন, এই যে ইন্টারনাল ইউরিনারি মেটাস, যেটা ইন্টারনাল স্ফিংটার, ওইখানে যদি একটা অবস্ট্রাকশন হয় তাহলে ইউরিন বেরোবে না, আটকে থাকবে। প্রস্টেটের ওখানে কি হতে পারে? বিনাইন হাইপারপ্লেসিয়া প্রস্টেট যদি বড় হয়ে যায়, মিডিয়ান লোবটা যদি বড় হয়ে একটা রিলেটিভ অবস্ট্রাকশন তৈরি করে, তাহলে ইউরিনারি অবস্ট্রাকশন হয়ে যাবে। যদি কোনো কার্সিনোমা হয়, প্রস্টেটিক কার্সিনোমা, তাতে অবস্ট্রাকশন হতে পারে। ইউরেথ্রাতে কি হতে পারে? ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে। ইউরেথ্রাল স্ট্রিকচার কিভাবে হয়? আগে খুব হতো গনোকক্কাল ইনফেকশন থেকে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হিসাবে যদি যাদের গনোরিয়া হতো এবং ঠিকমতো ট্রিটমেন্ট হতো না, তাদের কি হতো, ভিতরে যে গনোরিয়াল যে আলসারগুলো হতো সেগুলো যখন হিল করবে, কন্ট্রাকশন হয়ে গিয়ে অবস্ট্রাকশন করে দেবে। এটা হতো। পরের দিকে যখন গনোরিয়া রিলেটিভলি অনেক রেয়ার হয়ে গেল,
তখন ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস বলে একটা জার্ম আছে। এই ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস থেকেও ইউরেথাইটিস হতো, বিশেষ করে ফিমেলদের, তার থেকেও স্ট্রিকচার হয়ে যেত। আর কি হতে পারে, খুব ছোট বাচ্চাদের পোস্টিরিয়র ইউরেথ্রাল ভালভ বলে একটা রোগ আছে, রোগ নয় ঠিক, ওটা একটা কনজেনিটাল ডিফর্মিটি। বাচ্চার ইউরেথ্রার ডিস্টাল 2/3 আর প্রক্সিমাল 1/3 এই দুটো জাংশনে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভের রিমন্যান্টস থেকে যাওয়ার কথা। এবার সেটা যদি পুরোপুরি এমব্রায়োলজিক্যালি ওটা ক্লিয়ার না হয়ে যায়, তাহলে ওইখানে একটা রিলেটিভ অবস্ট্রাকশন তৈরি হয়ে যাবে, যার ফলে বাচ্চা ঠিকমতো পেচ্ছাপ হবে না। বাচ্চা কিভাবে প্রেজেন্ট করে, 2 মাস 3 মাসের বাচ্চা আসছে, ড্রিবলিং হচ্ছে, বাচ্চা পেচ্ছাপ করছে, খুব ফোর্স নেই, কিন্তু তারপর অনেকক্ষণ ধরে মাঝে মাঝে একটু একটু করে ড্রিবলিং হচ্ছে, বা এসে বলে সারাক্ষণ বাচ্চাটা পেচ্ছাপ করে যায়, একটু একটু করে ওই 10 মিনিট বাদে আবার একটু কয়েক ফোঁটা হলো, আবার হয়তো 5 মিনিট বাদে আবার কয়েক ফোঁটা হলো, একসাথে ডাক্তারবাবু ঝরঝর করে পেচ্ছাপটা কখনো হয় না। এটা কিভাবে ডায়াগনোজ করা যায়? আগে একটা ছিল মিকচুরেটিং সিস্টোইউরেথ্রোগ্রাম বলে একটা টেস্ট ছিল, তাতে কিন্তু একটা ডাই ইনজেক্ট করে দেওয়া হতো। সেটা যখন বাচ্চা পেচ্ছাপ করছে তখন যে নামছে ইউরিনারি ট্র্যাক্ট দিয়ে পেচ্ছাপটা, ওটা আমরা যদি সিরিয়ালি এক্সরে করি তখনই আমরা দেখতে পাবো ওটা পুরো ঠিকভাবে নামছে কিনা, নাকি কোনো জায়গায় আটকে আটকে যাচ্ছে। সেখানে আমি তখনই ডিটেক্ট করতে পারবো যে একটা জায়গায় ইউরিনটা কিছুক্ষণ আটকে রইল, হয়তো ফোর্সটা বাড়লে তারপর বেরিয়ে গেল, কিন্তু আমি সিরিয়ালি ছবি করলে দেখতে পাবো যে ইউরিনটা ওখানে আটকে যাচ্ছে। এখনো সমস্ত করার দরকার হয় না, কারণ ডাইফাই ইনজেক্ট করা মানে একটা হ্যাজার্ড, রেডিও অ্যাক্টিভ ডাই একটা ছোট বাচ্চাকে দেয়া। এখন কিভাবে হয়, সিম্পলি আল্ট্রাসোনোগ্রাম দিয়েই হয়ে যায়। আল্ট্রাসোনোগ্রাম দিয়ে আছে কিনা, থাকলে কোথায় কোন লেভেলে আছে, কোনো অবস্ট্রাকশন হচ্ছে কিনা, হলে ব্লাডারটা কতটা ফুলে আছে, ব্লাডার থেকে ইউরেটার দিয়ে রেট্রোগ্রেড কোনো ইউরিন জমে থাকছে কিনা, এই পুরো জিনিসটা আমি ধরে ফেলতে পারবো। ট্রিটমেন্ট কি, এটাকে বলা হয় ফালগ্রেশন, সিস্টোস্কোপিক ফালগ্রেশন বলা হয়। বাইরে দিয়ে এক্সটার্নাল ইউরেথ্রাল মেটাস দিয়ে ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে দেওয়ার, ক্যাথেটারের মতো একটা ইনস্ট্রুমেন্ট, তার ডগায় ছোট কাটার থাকে, সেটা ওখানে গিয়ে ডগা একটা ছোট্ট থাকে, ক্যামেরা থাকে একটা ছোট্ট, আমাদের এন্ডোস্কোপির মতো, ওটা দেখে যেখানে হয়েছে সেইখানে ওই ব্লেডগুলো দিয়ে ওটাকে মানে মেজার আছে, তাতে ওটা এরকম করে ঘুরে ঘুরে ওটা কেটে ভালভটাকে যে পোর্শনটা রয়েছে সেই কেটে বার করে দেবে, তাহলে পুরো ক্লিয়ার হয়ে গেল। যাও, তো এই পোস্টেরিয়র ভালভের জন্য অবস্ট্রাকশন হতে পারে। আর কি হতে পারে, ইউরিনারি ট্র্যাক্টের ভিতরে কোনো অবস্ট্রাকশন নেই, বাইরে আছে। কিরকম, একটা ধরো কার্সিনোমা সার্ভিক্স আছে, সেটা যখন একটু অ্যাডভান্সড হলো, সে আশেপাশের ইনভেশন করে আশেপাশের সব জিনিসকে ধরে নিচ্ছে, অবস্ট্রাকশন করে দিচ্ছে, সে ইউরেথ্রাটাকেও ধরে নিল। বা আরো ওপরে যদি হয়, ও একটা ইউরেটারটাকে দুটো দিকে ইনক্লুড করে নিল, তখন ইউরেটার দিয়ে ইউরিনটা ক্লিয়ার হতে পারবে না। যদি একটা রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস হয় কোনো কারণে, কি কিভাবে হতে পারে, ম্যালিগন্যান্সি থেকে হতে পারে, কিছু কিছু ড্রাগস থেকে হতো, যেমন মেথিসারজাইড বলে একটা ওষুধ ছিল, এখন আর ব্যবহার হয় না, মেথিসারজাইড থেকে রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস হতে পারে। আর একটা ড্রাগ হচ্ছে খুব কমন ড্রাগ, এখনো প্রচুর ইউজ হয়, অ্যামিওডারন। হ্যাঁ, কার্ডিয়াক অ্যারিথমিয়াসের জন্য ট্রিটমেন্ট হবে। এই অ্যামিওডারন যদি দীর্ঘদিন ধরে ইউজ হয়, তার জন্য অনেক সময় ওরকম রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস হতে পারে। সেই ফাইব্রোসিস কি করবে, পিছন দিয়ে দুটো ইউরেটার নামছে, সেখানে যদি এলোপ্যাথারি ফাইব্রোসিস হয়, ওই ইউরেটারটাকে ধরে নিতে পারে, ধরে একটা অবস্ট্রাকশন করে দিল, পার্শিয়ালি বা পরে কমপ্লিটলি, তখন অবস্ট্রাকশন। এইভাবে ইউরিনারি অবস্ট্রাকশন। এই গেল আমার রিটেনশন। আর কি, লোয়ার ইউটেরাইন ট্র্যাক্ট সিনড্রোম বলে একটা টার্মই আছে, তার মধ্যে কতগুলো জিনিস আছে, হেজিটেন্সি, আর্জেন্সি, ইন্টারমিটেন্ট ফ্লো, ডিসিউরিয়া, সেন্স অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন। কি কি একটা একটা করে এক্সপ্লেন করা যাক। হ্যাঁ বলো। 10 মিনিট। ও কি ডিপার্টমেন্টটা চেনে, ওকে তাহলে বলো ডিপার্টমেন্টের নিচে এখানে চলে আসতে, হসপিটাল বিল্ডিং এ, ওখান থেকে তাকালে ডান দিকে দেখো বড় হসপিটাল বিল্ডিং আছে, ওপরে মেডিকেল কলেজ আছে, ওর নিচে এসে ওখানে এসে তাহলে তারা
গেট দিয়ে যেখানে ঢুকেছে, ঢুকে যেটা তেমাথারা আছে, তেমাথারা থেকে তোমরা বাঁ দিকে গেছো, ডান দিকে দেখো, বড় দেখো 7 তলা বিল্ডিংটা, উপরে লেখা আছে শান্তিনিকেতন মেলের কাছে। আর্জেন্সি মানে কি? পেচ্ছাপ পেয়েছে, ধরে রাখতে পারছে না, সঙ্গে সঙ্গে করতে হবে, কিছুক্ষণের মধ্যে না করলে প্যান্টে হয়ে যাবে, কাপড়ে হয়ে যাবে, এটা হচ্ছে আর্জেন্সি। ফ্রিকোয়েন্সি কি? বারবার পাচ্ছে, অল্প হয়তো 250-300 ml ইউরিন জমছে, পেচ্ছাপ পেয়ে যাচ্ছে, ধরে রাখতে পারছে না, দিস ইজ আর্জেন্সি। হেজিটেন্সি হলো না, প্রথমটা কি বললাম? আর্জেন্সি বললাম, ফ্রিকোয়েন্সি বললাম। হেজিটেন্সি কি? পেশেন্ট পেচ্ছাপ করার চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, স্ট্রেন করছে, খানিক স্ট্রেন করলো, একটু পেচ্ছাপ হলো, থেমে গেল, আবার খানিকক্ষণ স্ট্রেন করলো, আবার একটু হলো। এই জিনিসটা টিপিক্যালি হয় বিএইচপিতে, বিনাইন হাইপারপ্লেশিয়া প্রস্টেটে। আর কি? ওর সাথেই রিলেটেড হচ্ছে ইন্টারমিটেন্ট ফ্লো, যত হেজিটেন্সি হবে তত তার ইন্টারমিটেন্ট ফ্লো হবে। সেন্স অফ ইনকমপ্লিট ইভ্যাকুয়েশন, পেশেন্ট পেচ্ছাপ করলো কিন্তু মনে হচ্ছে এটা মেলেও হতে পারে, ফিমেলেও হতে পারে, বিএইচপিতে খুব কমনলি হয়, কিন্তু ফিমেলেও হতে পারে। কেন হয়? সেন্স অফ ইনকমপ্লিট ইভ্যাকুয়েশন, পেচ্ছাপ করলো কিন্তু মনে হলো যেন আরেকটু জমে আছে, 10 মিনিট বাদে আবার যদি করতে যায় আবার খানিকটা পেচ্ছাপ হবে। এটা কেন হয়? ব্লাডারের গঠনটাই এমন যে ইন্টারনাল যে ওপেনিংটা, তার পিছনের পোর্শনে কিছুটা একটা ডিপেন্ডেন্ট পার্টের মতো হয়ে যায়, সেইখানে কিছুটা ইউরিন জমে থাকে। খানিকক্ষণ বাদে যখন সেখানে আবার 10 মিনিট হয়তো আবার কিছুটা জমেছে, তখন যদি আবার পেশেন্ট যায় আবার খানিকটা ইউরিন হবে। এই জিনিসটাকে বলা হয় রেসিডুয়াল ভলিউম। যে কোনো ইউএসজি, কিডনির ইউএসজিতে রিপোর্টে দেখবে ব্লাডার নিয়ে যখন কমেন্টস রয়েছে, তার সাথে রেসিডুয়াল ইউরিন ভলিউম কত এটা মেনশন করা থাকে। রেসিডুয়াল ইউরিন ভলিউম একটা পার্টিকুলার অ্যামাউন্টের বেশি যদি হয়, দ্যাট ইজ সিগনিফিক্যান্ট। ঠিক আছে? তো এইগুলো সবগুলো মিলে হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিনড্রোম। এর মধ্যে যেটা যেটা প্রস্টেটিক মানে প্রস্টেট এনলার্জমেন্টের জন্য যে জিনিসগুলো হয়, সেগুলোকে টুগেদার প্রস্টেটিজমও বলা হয়। প্রস্টেটিজমে এর সাথে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে নকচিউরিয়া, হুইচ ইজ ভেরি কমন অ্যান্ড ইউজুয়ালি দ্য ফার্স্ট সিম্পটম টু অ্যাপিয়ার। নকচিউরিয়া কি জিনিস? ইউরিয়া মানে পেচ্ছাপ করা, নক মানে নকচার্নাল, রাত্রেবেলা পেশেন্টের বারবার পেচ্ছাপ করে। কোনটা সিগনিফিকেন্ট? একবার দুবার পেচ্ছাপ করতে আমরা সবাই উঠি, সেটা সিগনিফিকেন্ট নয়। যদি পেশেন্ট তার বেশি পেচ্ছাপ করে, 3 বার, যাদের বেশি থাকে 5 বার 6 বার, আজকেই আউটডোরে একজন পেশেন্ট দেখেছি সারা রাতে 6 বার 7 বার করে পেচ্ছাপ করতে ওঠে, ঘুমই ডিস্টার্ব হয়ে যায়। 10টা 10:30টায় যদি সে ঘুমোয়, 6টা 6:30টায় উঠবে, তার মধ্যে যদি 7 বার তাকে পেচ্ছাপ করতে, তার আর ঘুমের কি রইল? Nocturia is usually the earliest symptom of prostatism. Nocturia, urgency, frequency, hesitancy, intermittent flow, sense of incomplete evacuation, all together from prostatism. এইগুলো সব মিলে হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিনড্রোম। তুমি আগে আপার ইউরিনারি ট্র্যাক্ট সিনড্রোম শুনলে, এটা হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিনড্রোম। সবগুলো মিলে কখন হতে পারে? তোমার প্রস্টেটিক এনলার্জমেন্ট ছিল, প্রোগ্রেস করছে, এলইউটিএস গুলো সমস্ত এসে গেল, প্রোগ্রেস করার জন্য অ্যাসেন্ডিং ইনফেকশন হলো, একটা অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস হয়ে আছে দুদিকে, তখন আপার ইউরিনারি ট্র্যাক্ট সিনড্রোম গুলো সব আসতে শুরু করবে। ফিভার হবে উইথ চিলাইন রাইগার, তার ডিসিউডিয়া হবে, বেশি ইনফেকশন পাইলোনেফ্রাইটিস বেশি বেড়ে গেলে তখন হেমাচুরিয়াও হতে পারে, তাতে পাইউরিয়া হতে পারে, সবকটা একটা 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 করে আসবে, সব পরপর হতে থাকে। এই হয়ে গেল আবার ওভারঅল সিম্পটোম্যাটোলজি। নেফ্রোলজির মজাটা হচ্ছে, তুমি যদি খুব ভালো করে হিস্ট্রিটা নাও, এবং হিস্ট্রিটা আদৌ জটিল ব্যাপার নয়, খুব অল্প কিছু প্রশ্ন দিয়েই তুমি পুরো ব্যাপারটা জেনে যাবে। বেশি 90% ডায়াগনোসিস তোমার এই হিস্ট্রি থেকেই হয়ে যায়, পেশেন্টের কি রোগ হয়েছে, তোমাকে তার বেশি কিছু করতেই হবে না, তার থেকেই তুমি ডায়াগনোস করে তুমি ট্রিটমেন্ট শুরু করে দিতে পারবে। ঠিক আছে? এবার যদি আমরা ইনভেস্টিগেশনটা খুব শর্টে যাই, আজকে বেশি ডিসকাস করা যাবে না, যদি আমরা ইনভেস্টিগেশন নিয়ে খুব তাড়াতাড়ি করি, ইনভেস্টিগেশন কি হয়? ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, কিছু রেডিওলজি, এইগুলো আবার মোটামুটি গ্রসলি কিডনি পেশেন্টের দরকার হয়। ব্লাড টেস্টে কি দেখবো আমরা? ব্লাড কাউন্ট, হিমোগ্লোবিন, ডিসি, ইএসআর, প্লেটলেট কাউন্ট, এগুলো তো বিটিসিটি, এগুলো তো দেখতে হবে যে কোনো কোয়াগুলেশন অ্যাবনর্মালিটিস আছে কিনা, কারণ তার জন্য আমার হেমাচুরিয়া হতে পারে। 1 নম্বর গেল। 2 নম্বর কি? ইউরিয়া, ক্রিয়েটিনিন, রেনাল ফাংশন বোঝার জন্য। ইলেকট্রোলাইটস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কিছু ক্ষেত্রে বাইকার্বনেট,
ক্রনিক কিডনি ডিজিজ, অ্যাকিউট রেনাল ফেলিয়ারে বাইকার্বনেট ইউজুয়ালি কমে যায়। ঠিক আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বাইকার্বনেট, এগুলো হচ্ছে ইলেকট্রোলাইটসের মধ্যে। এছাড়া আর কি দেখবো আমরা? ক্যালসিয়াম ফসফেট এবং অ্যালকালাইন ফসফেট, যেগুলো দেখতে হতে পারে টু ডিটেক্ট রেনাল অস্টিওডিস্ট্রফি, হুইচ ইজ অ্যান ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড পার্ট অফ chronic kidney disease. Chronic kidney disease, renal osteodystrophy is an integral part in most cases. তাতে এইগুলো আমার দেখার দরকার হবে। আর কি? অ্যানিমিয়া পেশেন্টে যেটা হবে সেটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কিনা সেটা আমাকে দেখতে হতে পারে। আমাকে সিরাম আয়রন, ট্রান্সফারেন্ট স্যাচুরেশন, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, সিরাম ফেরিটিন, এই চারটে জিনিস আমার দেখা দরকার হতে পারে টু অ্যাসার্টেন whether this anemia is due to iron deficiency anemia or this is due to anemia of chronic disease which is associated with chronic kidney disease. প্রচুর ক্রনিক ডিজিজে, ক্রনিক মেডিকেল কন্ডিশনে অ্যাসোসিয়েটেড অ্যানিমিয়া হয়। হাইপোথাইরয়েডিজম, তার থেকে অ্যানিমিয়া হতে পারে। ক্রনিক কিডনি ডিজিজ অ্যানিমিয়া হতে পারে, ডায়াবেটিসের জন্য অ্যানিমিয়া হতে পারে, অনেক ক্রনিক ডিজিজের জন্য অ্যানিমিয়া হতে পারে। সেটাকে বলা হয় টুগেদার দ্যাট ইজ কল্ড অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। ঠিক আছে, তো ক্রনিক কিডনি ডিজিজের জন্য অ্যানিমিয়া হতে পারে, আবার সেখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াও হতে পারে। আমাকে সেটা ডিফারেন্সিয়েট করতে গেলে ওইগুলো টেস্ট করতে হবে। এর বেশি আর আমি কি করব? যদি অ্যাকিউট রিনাল ফেলিয়ার বা ক্রনিক রিনাল ফেলিয়ার হয়, সেটার ইটিওলজিটা অ্যাসার্টেন করার জন্য দরকার হতে পারে, কি কারণে হচ্ছে। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যদি হয়, আমাকে ডায়াবেটিস রিলেটেড টেস্টগুলো করতে হবে, আমাকে প্লাস্টিক ব্লাড সুগার, পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার, HbA1c এগুলো করতে হতে পারে। ইটিওলজির উপর যদি কোনো ভাস্কুলাইটিস থেকে হয়, বা যদি কোনো কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার থেকে হয়, সেই রিলেটেড টেস্টগুলো আমাকে করতে হবে। যদি আমি SLE সাসপেক্ট করি, আমাকে ANF দেখতে হবে, অ্যান্টি নিউক্লিয়ার ফ্যাক্টর দেখতে হবে, আমাকে অ্যান্টি-DS DNA দেখতে হবে, আমাকে কি বলে ওকে SSO, এরকম কতগুলো সব মার্কার আছে, এগুলো সব দেখতে হবে। যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস আমি সন্দেহ করি, আমাকে তাহলে অ্যান্টি-CCP অ্যান্টিবডি দেখতে হবে, রিউমাটয়েড ফ্যাক্টর দেখতে হবে, ডিপেন্ডিং অন দ্য ইটিওলজি। তো গ্রসলি যেগুলো বললাম এইগুলো আমাকে ব্লাডের মধ্যে দেখতে হবে। ইউরিন অ্যানালিসিস আমি কি কি দেখবো? REME, রুটিন এক্সামিনেশন, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। রুটিন এক্সামিনেশনে জানো পিএইচ স্পেসিফিক গ্র্যাভিটি, এগুলো দেখতে হবে সব। প্রোটিন আছে কিনা, আমার কোনো পাসেল আছে কিনা, ব্লাড সুগার রয়েছে কিনা, ইউরোবিলিরুবিন বা পরফিউরিন এগুলোর কিছু রয়েছে কিনা, এসব। আর ব্লাড কাউন্ট দেখতে হবে, পাসেল আছে কিনা। ইউজুয়ালি ব্যাকটেরিয়া যদি থাকে, পাসেল নর্মাল অ্যাবসেন্ট অথচ ব্যাকটেরিয়া আছে, এটা হলে ইউজুয়ালি দ্যাট ইজ কন্টামিনেশন। ইউরিন কিভাবে কালেক্ট করতে হয়? মিড স্ট্রিম ইউরিন সবসময়, আইডিয়ালি সকালে প্রথম ইউরিনটা ধরতে হয়। সেটা যদি ধরা অসুবিধা হয়, কোনো কারণে ছোট বাচ্চা পেচ্ছাপ করে ফেলতে ধরা যায়নি, তুমি অন্য সময় যখন করছো, বা ইভেন স্পট ইউরিনও যদি তুমি দাও, তুমি গেছো ডাক্তারের কাছে টেস্ট করতে, ডাক্তার বলছেন যে তুমি এখন একটা টেস্ট করতে হবে, তুমি যাও একটা কালেকশন করে নিয়ে এসো। হোয়াট ইউ উইল ডু? তুমি যাবে, পেচ্ছাপ করবে, যখন খানিকটা হয়ে যাওয়ার পর মিড স্ট্রিম ইউরিন, খানিকটা হয়ে যাওয়ার পর মাঝপথে স্যাম্পলটা কালেক্ট করতে হবে। কেন না, তোমার এক্সটার্নাল ইউরেথ্রার আশেপাশে যে এগুলো রয়েছে সেগুলো ওয়াশ অফ হয়ে যাচ্ছে, ততক্ষণে মিড স্ট্রিম ইউরিনটা তুমি ধরে নিয়ে চলে আসছো। আচ্ছা, আর কি কিভাবে, এটাও জিজ্ঞেস করে কিন্তু পরীক্ষায়, ইউরিন কালেকশন কিভাবে করা হয়। একটা অ্যাডাল্টের ক্ষেত্রে সিম্পলি দিস, আইডিয়ালি মর্নিং স্যাম্পল, মিড স্ট্রিম ইউরিন। যদি বাচ্চা হয় কি করে ধরবে? তোমাকে ওই নানা রকম কায়দা করতে হবে। বাচ্চার তুমি ওই কন্টেনারটা নিয়ে ওর এতে কি বলে পেনিসে ওটা লাগিয়ে রেখে দিলে, একটা পাতলা সেলোটেপ বা কিছু দিয়ে লাগিয়ে রেখে দিলে, যাতে ঘুমেশ করে এদিক ওদিক না হয়ে যায়। তুমি ইউজুয়ালি জানো সকালে উঠে কোন সময়টা বাচ্চা পেচ্ছাপ করে, সেই সময় দিয়ে রাখলে কালেকশন হয়ে গেল। ফিমেল বাচ্চার ক্ষেত্রে আরো একটু অসুবিধা, ধরা যায় না ঠিক মতো। অনেক ক্ষেত্রে যেটা করা হয়, আগে যেটা করা হতো এখন আর করা হয় না, সেটা হচ্ছে সুপ্রাপিউবিক পাংচার দিয়ে অনেক সময় স্যাম্পল কালেক্ট করা হতো। যদি অ্যাবসলিউটলি স্টেরাইল ইউরিন, মানে একদম আনকন্টামিনেটেড ইউরিন নিতেই হবে এরকম কোনো মানে সিনারিও হতো, তাহলে ব্লাডার হয়তো ডিস্টেন্ডেড আছে, তুমি ওপরে সিম্ফাইসিস পিউসের ঠিক ওপরে ভালো করে অ্যান্টিসেপটিক ড্রেসিং দিয়ে ওইখানে নিডল ঢুকিয়ে দিয়ে সরাসরি ব্লাডার থেকে ঢুকিয়ে দিয়ে স্যাম্পল কালেক্ট করে নেওয়া হতো। আমরা হাউস স্টাফ হিসেবে ইন্টার্নশিপের সময় কিছু কিছু করেছি, লাগতো, এখনো সমস্ত দরকার হয় না ইউজুয়ালি। ঠিক আছে, এইভাবে স্যাম্পল নেয়। এই ইউরিন অ্যানালিসিস করলে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ইউরিন অ্যানালিসিসে কি দেখা হয়? কাস্টগুলো থেকে অনেক কিছু ডায়াগনোসিস হয়। নর্মালি ইউরিনাইট্রিতে যে প্রোটিনগুলো এক্সক্রিটেড হতে থাকে, ট্যাম হর্সফল প্রোটিন বলে। ট্যাম হর্সফল প্রোটিন নর্মালি ইউরিনের সাথে বেরিয়ে যায়। ঠিক আছে, এবার সেই ট্যাম হর্সফল প্রোটিন যদি কোথাও নেফ্রনে বা কোথাও কালেক্টিং টেবিলে কোথাও যদি জমতে থাকে, জমে জমে ছোট ছোট কাস্টের মতো হতে পারে।
সেটা বেরিয়ে গেলে তুমি ইউরিনে দেখতে পাবে নর্মাল, সেটা কিছু নয়। সেটা যদি কিছুটা জমে থাকে কয়েকদিন, 2-4 দিন জমে থেকে বেরোলো, তাহলে ওটা একটু ডিজেনারেটেড হয়ে যায়। যখন শুধু প্রোটিনটা থেকেই কাস্ট হয়ে বেরোয় সেটাকে হচ্ছে হায়ালিন কাস্ট বলা হয়। ওইটা কয়েকদিন জমে থেকে যদি একটু ডিজেনারেটেড হয়ে বেরোয় তখন সেটা হয়ে যায় গ্র্যানুলার কাস্ট। যদি আরবিসি বেরোয়, গ্লোমেরুলার নেফ্রাইটিস আছে বা কোনো কারণে হিমাচুরিয়া হচ্ছে, ওই আরবিসি গুলো কি হচ্ছে ওই গ্র্যানুলার কাস্টের সাথে মিলেমিশে যাচ্ছে, মিলেমিশে আরবিসি কাস্ট হয়ে বেরোবে। যদি পাস সেল থাকে ভিতরে, সেই পাস সেল ওটার সাথে মিলিয়ে ডব্লিউবিসি কাস্ট হয়ে বেরোতে পারে। এত রকম কাস্ট হতে পারে। কিছু কিছু ক্রিস্টালস পেতে পারো তুমি ডিপেন্ডিং অন দ্য ইটিওলজি। তুমি ফসফেট ক্রিস্টালস পেতে পারো, তুমি অক্সালেট ক্রিস্টাল পেতে পারো, ইউরেট ক্রিস্টাল পেতে পারো। এ ধরনের কিছু যদি মেটাবলিক অ্যাবনর্মালিটি ভিতরে থাকে তুমি সেগুলো ইউরিনে পেতে পারো। এই সমস্ত জিনিসগুলো অ্যানালাইজ করে আমরা তার ইটিওলজি খুঁজে পেতে পারি। আর খুব কুইকলি যদি আমরা রেডিওলজিটা ভাবি, কি কি আমরা দেখি, আজকাল মেনলি ইউএসজি আর সিটির বাইরে কিছুই করা হয় না। ইউএসজিতে ম্যাক্সিমাম জিনিস ধরা যায়, ইটস নন ইনভেসিভ, রিলেটিভলি চিপ, পেশেন্টের কোনো অস্বস্তি কিছু হয় না। আমি কি করব, কিডনিগুলো দেখব। কিডনিতে কি দেখতে পাবো, সাইজ দেখে যদি অ্যাকিউট রেনাল কোনো ফেলিয়ার হয়, বা যদি গ্লোমেরুলার নেফ্রাইটিস হয়, বা যদি অ্যাকিউট পাইলার নেফ্রাইটিস হয়, আমরা কিডনিটা একটু সাইজটা বড় হতে পারে, একটু ফোলা ফোলা ভাব হতে পারে, ইডিমেটাস ভাব হতে পারে, তার ইকোজেনিসিটিটা একটু বেড়ে যেতে পারে। যদি ক্রনিক কিডনি ডিজিজ হয় ঠিক উল্টো হবে, কিডনি উইল বি গ্র্যাজুয়ালি কন্ট্রাক্টেড, যাকে আমরা প্যাথোলজিতে গ্র্যানুলার কন্ট্রাক্টেড কিডনি বলতাম। নর্মালি সাইজ কত, 9 থেকে 10.5, 11 এরকম সেন্টিমিটার। যদি ওটা 8, 8.5-8 মধ্যে নেমে আসে অ্যাডাল্ট পেশেন্টে, তার মানে সাইজ কন্ট্রাক্টেড। শুধু সাইজ কন্ট্রাক্টেড হলেই হবে না, কর্টিক্যাল ইকোজেনিসিটি, রেনাল কর্টেক্স থেকে আল্ট্রাসোনিক রে আমি যেটা পাচ্ছি সেটা ইকো হয়ে ফিরে আসছে, সেই ইকোজেনিসিটিটা বেড়ে গেছে কিনা। এই রেজড কর্টিক্যাল ইকোজেনিসিটি ইজ আ ফিচার অফ ক্রনিক কিডনি ডিজিজ। আর একটা জিনিস কি খুব ইম্পর্টেন্ট, কর্টিকোমেডালারি ডিফারেন্সিয়েশন বলা হয়। কর্টেক্স থেকে কর্টেক্সের ইকো থিকনেসটা একরকম, মেডালার ইকো থিকনেসটা একরকম, দুটো স্ট্রাকচার দুরকম। তো কর্টেক্স থেকে আল্ট্রাসোনিক রে যে ইন্টেন্সিটি নিয়ে ফিরবে, মেডালা থেকে একটা অন্য ইন্টেন্সিটি নিয়ে ফিরবে, দুটোর মধ্যে একটা ডিফারেন্সিয়েশন থাকার কথা। যদি কিডনি সেই পোর্শনটা নষ্ট হয়ে গিয়ে থাকে, দ্য হোল থিং ইজ রিপ্লেস বাই ফাইব্রোসিস হয়ে গেছে, পুরো জায়গাটা থেকে একই রকম ইকো ফিরবে। সো দ্যাট ইজ লস অফ কর্টিকোমেডালারি ডিফারেন্সিয়েশন। দিস ইজ ভেরি টিপিক্যাল অফ ক্রনিক কিডনি ডিজিজ। একটা পেশেন্ট এসছে, প্রচুর ক্রিয়েটিনিন রেজড, অনেক ইউরিমিক ফিচার্স নিয়ে এসছে, কিন্তু আমি বুঝতে পারছি না ওর ক্রনিক কিডনি ডিজিজ নাকি সাময়িকভাবে একটা কোনো ডিজিজের জন্য ওর এটা হয়েছে। আমার ওয়ান অফ দ্য মেজর মিনস টু ডিফারেন্সিয়েট হচ্ছে ইউএসজি করা। ইউএসজিতে আমি কি কি দেখবো, 3টে জিনিস। যদি দেখি কিডনি সাইজ ছোট হয়ে গেছে, নর্মাল থ্রেশহোল্ডের নিচে চলে গেছে, 7.5 সেন্টিমিটার কি 8 সেন্টিমিটার একটা কিডনি, ডেফিনেটলি ইট হ্যাজ কন্ট্রাক্টেড। 2 নম্বর, কর্টিক্যাল ইকোজেনিসিটি ইজ রেজড। 3 নম্বর, there is loss of corticomedullary differentiation. আমি বুঝে গেলাম ইটস আ chronic kidney disease and the kidney has contracted. এইটা। আর আমি কি কি দেখতে পাবো, কোনো মাস আছে কিনা, টিউমার আছে কিনা, কোথাও কোনো হেমারেজ হয়েছে কিনা, কোথাও কোনো স্টোন রয়েছে কিনা, স্টোন থাকলে তার সাইজ কি, সেটা কোথায় আটকে আছে, কোনো অবস্ট্রাকশন করছে কিনা, কোনো ওর অবস্ট্রাকশনের জন্য হাইড্রোনেফ্রোটিক চেঞ্জ হয়েছে কিনা, সেটা আমি দেখতে পাবো। যদি আশেপাশে রিলেটেড কোনো মাস থাকে যেটা ইউরেটারকে ঠেলা মারছে বা কিডনিকে সরিয়ে দিচ্ছে, দেখতে পাবো। কিডনির যদি কোনো কনজেনিটাল অ্যাবনর্মালিটি থাকে, ধরো হর্ষু কিডনি যদি হয়, আমি দেখতে পাবো। কিডনি যদি নর্মাল জায়গায় না থাকে, একটোপিক কিডনি বলা হয়, এটা কিন্তু পাওয়া যায় প্রায় যেখানে রেনাল ফসায় যেখানে কিডনি থাকার কথা সেখানে নেই, সেই দিকের ইলিয়াক ফসাতে কিডনিটা পড়ে আছে হয়। আমি ইউএসজি না করলে কোনোদিন জানতে পারতাম না। এইগুলো সমস্ত আমি ইউএসজি দিয়ে ধরতে পারবো। আর কি কি, রেডিওলজি, সিটি স্ক্যান করা যেতে পারে। কিছু জিনিস হয়তো এখান থেকে সেটেল করা গেল না, বা আমার আরো ভালো করে বোঝা দরকার, সিটি স্ক্যান করলে আমি সেগুলো আরো ভালোভাবে বুঝতে পারবো। বা রেট্রো পেরিটোনিয়াল স্পেসে যদি আর কিছু থাকে, যদি ফাইব্রোসিস থাকে বা অন্য কিছু মাস্টার্স আছে, কিছু স্পেস অকুপেশন লিশন আছে বলে আমি সন্দেহ করছি, সেটা আমি ওখানে ছবি করলে সিটি স্ক্যান থেকে আরো ভালোভাবে বুঝতে পারবো।
আর কি একটা কিডনিগুলোর ফাংশন কিরকম সেটা বোঝার জন্য টেকনিশিয়াম স্ক্যান বলে একটা টেস্ট হয়, রেডিও অ্যাক্টিভ টেকনিশিয়াম দিয়ে দেওয়া হয়, সেটা ওই কিডনিগুলো সেটাকে কনসেন্ট্রেট করবে, করে ইউরেটার দিয়ে বার করে দেবে। এবার যদি সিরিয়ালি ছবি করতে যাওয়া হয়, সেটা সাধারণ ছবি নয়, ওই রেডিও অ্যাক্টিভিটিটাকে ডিটেক্ট করার মতো স্পেশাল ক্যামেরা হয়, সেই ক্যামেরা দিয়ে সিরিয়ালি ছবি তোলা হয়। তাতে কিডনিগুলো কেমনভাবে সেই ডাইটাকে কালেক্ট করেছে, কতটা কীরকমভাবে বেরোচ্ছে, পুরোটা আমি দেখতে পাবো। যদি একটা কিডনি নন ফাংশনাল হয় বা তার কিছুটা পোর্শন ফাংশনাল নয়, ওপর দিকটা হয়তো ফাইব্রোস রয়ে গেছে, তোমার সেই দিকটায় কোনো কাজ হচ্ছে, সেই জায়গাটা কোনো ডাই টেক আপ করবে না, তুমি পরিষ্কার দেখতে পাবে কিডনিটা পুরোটা টেক আপ করলো কিনা, তাড়াতাড়ি করলো না লেটে করলো, সেটা কত তাড়াতাড়ি সেটাকে আবার ছেড়ে দিতে পারছে, এই পুরো জিনিসটা আমি সিরিয়াল ছবি করে বুঝতে পারবো। এটাকে বলে টেকনিশিয়ান স্ক্যান। এই দুটো টাইপ আছে, ডিটিপিএ স্ক্যান বলে একটা আছে আর ডিএমএসএ স্ক্যান বলে একটা আছে। ডিএমএসএ স্ক্যান দিয়ে মেইনলি রেনাল কর্টেক্সটাকে দেখা হয়, আর ডিটিপিএ দিয়ে পুরোটাকে দেখা হয়। এতে দিয়ে ফাংশনটা বোঝা যায়। ফাংশন বোঝার আরেকটা উপায় হচ্ছে আইভিপি আর মিকচুরেটিং সিস্টোইউরেথ্রোগ্রাম। আইভিপি আগেকার দিনে খুব হতো, এখন আইভিপি অলমোস্ট উঠে গেছে। কারণ কি, একটা ভেসেলের মধ্যে রেডিও অ্যাক্টিভ ডাই ইনজেক্ট করে দেওয়া হতো, সেটাকে কিডনি অ্যাবজর্ব করে নিল, তারপর ইউরেটারটা দিয়ে সেটাকে এক্সক্রিট করতে লাগলো, ব্লাডার এসে জমলো, পেশেন্ট পরে পেশেন্টকে পেচ্ছাপ করতে বলা হয়, পেচ্ছাপ করতে থাকবে। এই পুরো পিরিয়ডটা অনুযায়ী একটা নির্দিষ্ট সময়, ধরো 5 মিনিট বা 10 মিনিট অন্তর অন্তর সিরিয়ালি আমি এক্সরে করে যাচ্ছি। আমি যখন ইনজেকশন দিয়েছি সেই মুহূর্তে কিডনির ছবি আমি দেখে নিলাম, কিচ্ছু নেই, কোথাও পরিষ্কার। তারপর 5 মিনিট বাদে বাদে আস্তে 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 সাদা হতে শুরু করছে, তারপর সেখান থেকে পেলভিসে এলো, ইউরেটারে এলো, ব্লাডারে জমলো, যখন বাইরে করছে তখন বেরোচ্ছে, পুরোটা তুমি সিরিয়ালি ছবি দেখতে পাবে। এতে খুব ভালোভাবে গোটা যে ইউরিনারি ট্রিটাকে খুব ভালোভাবে দেখা যেত। এবার একদিকের কিডনি হয়তো নন ফাংশনাল, ওদিকে কোনো অ্যাবজর্পশনও হচ্ছে না, কিছু বেরোচ্ছে, তুমি দেখতে ওদিকটা পুরো ফাঁকা, কিচ্ছু নেই। এইভাবে কোনো স্ট্রাকচারাল ডিফেক্ট আছে কিনা সেটাও তুমি দেখতে পাবে, কোনো মাস আছে কিনা সেটাও দেখতে পাবে, কোনো কোথাও যদি কোনো অবস্ট্রাকশন থাকে সেটাও দেখতে পাবে, যদি কোনোভাবে এঁকে বেঁকে কুচকে গিয়ে থাকে সেটাও দেখতে পাবে, কিডনি ওখানে না থেকে অন্যখানে থাকলে সেটাও সবই দেখতে পাবে। কিন্তু হ্যাজার্ডটা কি, একটা রেডিও অ্যাক্টিভ ডাই অ্যানাফাইল্যাক্টিক শক হওয়ার চান্স থাকতো, হতো না এমন নয়, আমি নিজেই হতে দেখেছি। খুব র্যাপিড যদি তুমি রিসাসিরেট করতে না পারো, পেশেন্ট মে ডাই ইভেন। কাজে এত হ্যাজার্ডাস টেস্ট এখন আর কেউ করে না, আমার ইউএসজি দিয়েই ম্যাক্সিমাম জিনিস দেখা হয়ে যায়, তার আমি শুধু শুধু সব করতে যাবো কেন। আর এক মিকচুরেটিং সিস্টোইউরেথ্রামটাতে কি হতো, করা হতো, ডাই ভরে দেওয়া হতো ব্লাডারে, তারপর পেশেন্টকে পেচ্ছাপ করতে বলা হতো, পেচ্ছাপ যখন করছে তখন, এটা মেনলি লোয়ার ইউরিনারি ট্র্যাক্টটাকে দেখার জন্য। সো এইগুলো হচ্ছে যাবতীয় রেডিওলজিক্যাল টেস্ট। আর একটা টেস্ট হয়, সেটাকে বলা হয় ইউরোডাইনামিক স্টাডি। তাতে পেশেন্ট পেচ্ছাপ যখন করছে তখন ওই তার ফ্লোটা কিরকম, ভিতরে প্রেশার কিভাবে বিল্ড আপ করছে, কিভাবে প্রেশারটা কমছে, এই জিনিসগুলোকে সিরিয়ালি টেস্ট করা হয়। যাদের ভয়েডিং প্রবলেমস থাকে নানা রকম, তাদের ক্ষেত্রে করা হয় ইউরোডাইনামিক স্টাডি। মেনলি ব্লাডারের ভিতরে প্রেশারটা কিভাবে বাড়ছে, কতটা বাড়লো, তারপর যখন পেচ্ছাপ করতে শুরু করলো কিভাবে সেটা কমছে, কি রেটে কমছে, ঠিক মতো পুরোটা কমছে কিনা, না থেমে থেমে হচ্ছে, বা পুরোটা বেরোলো না থেকে গেল, এই হলো কিনা, নর্মালি যতক্ষণে ব্লাডার এমটি হয়ে যাওয়ার কথা ততক্ষণ হচ্ছে নাকি প্রলংড হচ্ছে, এই পুরো জিনিসটা একটা, যেমন আমরা লাং ফাংশন টেস্ট করি ঠিক সেরকম ভাবেই একটা ভয়েডিং টেস্ট করা হতে পারে। সো দিস আর দ্য হোল গ্যাম্বিট অফ investigations regarding nephrology.